সকলকে নমস্কার। আমি প্রিয়াঙ্কা আবার আপনাদের কাছে চলে এসেছি স্বনির্ভর দলের প্রশিক্ষণ চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে MCLF এর বৈশিষ্ট্যতে কি থাকবে, মানে একটা মডেল সংঘ সমবায়ের কি বৈশিষ্ট্য থাকা দরকার। তো প্রথমে মডেল সংঘ সমবায় যেটা আমাদের হয়েছে, অবশ্যই তার আন্ডারে আমাদের দল আছে এবং উপসংঘ আছে। তো দল আর উপসংঘ যদি আমার মডেল না হয়, কোনোভাবেই কিন্তু আমার সংঘ সমবায় মডেল হতে পারবে না। আমার এলাকার দলগুলো যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আমার সংঘ সমবায় কখনোই মডেল হতে পারবে না। মডেল হয়তো হয়েছে নামে, কিন্তু তাকে কাজের বা তার ভিতরে যখন আমি দেখতে যাব, তার গ্রেডিং হবে বা তার মূল্যায়ন হবে, তখন দেখব কিন্তু তার সমস্ত কিছু ঠিক নেই। তো আমি যে বিষয়গুলো বলবো, প্রয়োজনে আপনারা এগুলো নোট করতে পারেন এবং দেখে নিন কোন কোন বিষয়গুলো আমাদের সংঘ সমবায়ে থাকলে আমরা একদম একটা আদর্শ CLF মানে আদর্শ মডেল সংঘ আমরা হতে পারবো। তো প্রথমেই যেটা আমি যাচ্ছি একদম দল, কারণ দল থেকেই আমাদের সব কিছু শুরু। তো আমার সংঘ সমবায় আন্ডারে যে দলগুলো আছে, প্রত্যেক দলকে কিন্তু পঞ্চসূত্র মেনে চলতে হবে। পঞ্চসূত্র কি সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম এবং দশসূত্র নিয়েও আলোচনা করেছিলাম। আপনারা ওগুলো দেখে নেবেন, প্রয়োজনে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা আরেকবার দিয়ে দেব। তো প্রত্যেকটা দলকে পঞ্চসূত্র মেনে চলতে হবে। আর প্রত্যেকটা মানে উপসংঘ যেগুলো আমাদের আছে, উপসংঘকেও কিন্তু মাসে কমপক্ষে 2টো মিটিং করতে হবে। যদি প্রয়োজনে বেশি করে তো খুবই ভালো। একইভাবে আমাদের সংঘ সমবায়ে যে থ্রিপ ফান্ড আছে, এই থ্রিপ ফান্ডকে জমা দিতে হবে কিন্তু প্রত্যেক দলকে। আর সংঘ সমবায়ে যে CI ফান্ড আছে, এই CI ফান্ড কিন্তু প্রত্যেক দলকে দিতে হবে একদম 6% সুদে, এর বেশি সুদ কিন্তু নেওয়া যাবে না। সংঘ সমবায়ের খাতাপত্র কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেকটা লেনদেনের সময় আপডেট রাখতে হবে। প্রতিদিনের লেনদেন, প্রতিদিনের আপডেট। একইভাবে সমস্ত এন্ট্রি, ওয়েব পোর্টাল এন্ট্রি কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ সময় মতন করতে হবে। MPR মান্থলি যেটা আমরা রিপোর্ট আমরা সাবমিট করি, MPRটাও কিন্তু আমাদের সময় মতো করতে হবে। ইন্টারনাল অডিট হবে বছরে 4 বার, মানে কোয়ার্টারলি হবে 3 মাস অন্তর অন্তর। আর স্ট্যাটুটারি অডিট আমাদের বছরে 1 বার করতেই হবে। অবশ্যই আমরা অডিট করে নেব একদম মার্চ মাস শেষ হওয়ার পরেই, এপ্রিল মাসেই, এবং অডিট হয়ে গেলেই আমরা AGMও কিন্তু মে মাসের মধ্যে করব। আপনারা প্রত্যেকেই সংঘ সমবায় আপনারা মনে করেন সেপ্টেম্বর মাসের মধ্যেই আমাদের AGM করলেই হবে, কিন্তু না, এই যে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের সময় দেওয়া থাকে, কিন্তু আপনাদের সকলকে বলবো আপনারা মে মাসের মধ্যে যদি AGM করে নিতে পারেন তাহলে খুবই ভালো। তবেই কিন্তু আমাদের আগামী দিনে যে প্ল্যানিংগুলো করা আছে সেগুলো আমরা কাজ করতে পারবো। একইভাবে আমাদের AGM করার আগে বার্ষিক পরিকল্পনা, অ্যাকশন প্ল্যান আমাদের তৈরি করতে হবে এবং তার জন্য এই পরিকল্পনা অনুযায়ী কি আমাদের বাজেট আছে, এই বাজেটটাও কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে যে সারা বছর আমরা কি কাজ করব এবং এই কাজ করার জন্য আমাদের কি বাজেট লাগবে। আর যেটা হচ্ছে সংঘ সমবায়ের, যেরকম আমরা CIPের সাথে প্রত্যেকটা দলকে যুক্ত করব, একইভাবে আমাদের CIPের একটা লিমিট আছে। তো সেই লিমিটের মধ্যে যদি আমাদের দলগুলোর চাহিদা পূরণ না হয় তাহলে আমাকে ব্যাংকের সাথে CC ঋণের ব্যবস্থা করে দিতে হবে সংঘ সমবায়কে। একইভাবে সংঘ সমবায় যেমন তার পরিকল্পনা অনুযায়ী বাজেট তৈরি করছে, প্ল্যান তৈরি করছে, সেভাবে এই প্ল্যান এবং বাজেট তৈরি করার আগে উপসংঘ ভিত্তিক সমস্ত দলের চাহিদাগুলো তুলে আনতে হবে যে আমাদের দল আমাদের সংগঠন থেকে কী চাহিদা, কী আশা করছে এবং কী পরিষেবা চাইছে, এবং সেই চাহিদা অনুযায়ী এলাকাকে পরিষেবা দিতে হবে এবং কোন পরিষেবা কোথায় গেলে পাওয়া যাবে সেই যোগাযোগটাও কিন্তু দিতে হবে। আর সংঘ সমবায় যে CI ফান্ড আছে, সেই CI ফান্ড 10%-এর নিচে কিন্তু, মানে 10%-এর উপরে কিন্তু আইডিয়াল ফান্ড রাখা যাবে না, মানে ব্যাংকে যা টাকা আমাদের বেশি রাখা যাবে না, 10%-এর বেশি অবশ্যই। তো আমাদেরকে চেষ্টা করতে হবে সব টাকাটাই যেন আমাদের দলে ছড়িয়ে দিতে পারি। দেখুন, আমাদের CI ফান্ড দেওয়া হয়েছে এই কারণে যে আমরা দলগুলোকে কম সুদে ঋণ দিতে পারি, কিন্তু আমরা কি করি, আমরা বেশিরভাগই দলগুলোকে CC ঋণের সাথে যুক্ত করে দিচ্ছি।
আমাদের সংঘ সমবায় ফান্ড আমরা ব্যবহার করছি না। এক্ষেত্রে কি হচ্ছে, ব্যাংকে আমরা টাকাটা রাখছি, সেই ব্যাংকই আমাদের টাকা নিয়েই কিন্তু আমাদের দলগুলোকেই ঋণ দিচ্ছে এবং সুদও কিন্তু আমাদের থেকে বেশি নিচ্ছে। আবার যাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে সেটাও কিন্তু সিএসপি দিদি আমাদেরই কর্মী, আমাদের মিশন থেকেই কিন্তু ওনাদেরকে বেতন দেওয়া হয়, তো পারিশ্রমিক দেওয়া হয়, সাম্মানিক দেওয়া হয়। তো আমরা চাইবো সকলেই যে আমাদের যে সিআই ফান্ড আছে অবশ্যই সেই সিআই ফান্ডটা ব্যাংকে না রেখে সমস্ত দলকে পরিষেবা দিতে এবং সমস্ত দলকে তাদের চাহিদা ভিত্তিক ঋণটা দেওয়ার জন্য। আর আপনাদের যে সিএলএফে যে পরিচালন কমিটি আছে, অবশ্যই পরিচালন কমিটি মাসে 2টো মিটিং করবেই, প্রয়োজনে তারা বেশি করতে পারে এবং সেই মিটিংটা অবশ্যই খাতায় লিখে রাখতে হবে। আর প্রত্যেকটা কাজ শুরু করার আগে আপনারা বিওডিরা নিজেদের মধ্যে একটা মিটিং করবেন এবং প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ট্রেনিংয়ের বাজেট জেনেই তারপর আপনারা কাজ শুরু করবেন। আমরা অনেক সময় দেখতে যাই ট্রেনিং করতে গিয়ে কি হয় না, ট্রেনিংয়ের সময় দিদিরা বুঝতে পারে না যে কোন পারপাসে কি খরচা আছে, কিন্তু তার আগে অবশ্যই স্টেট থেকে এবং জেলা থেকে এবং ব্লক থেকে কিন্তু একটা বাজেট দেওয়া হয় আপনারা কোন পারপাসে কি খরচা করবেন। তো অবশ্যই প্রত্যেককে বলবো আপনারা ট্রেনিং শুরু করার আগে, যে কোনো কাজ শুরু করার আগে যারা পরিচালন কমিটি আছেন তারা বসে অবশ্যই বাজেটটা দেখবেন যে কোন পারপাসে আমরা কি খরচা করব। আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা হচ্ছে, আমরা উপসংঘ ভিত্তিক মিটিং খাতা একটা করে রেখেছি হয়তো উপসংঘের সভা করার জন্য, কিন্তু আমি বলবো প্রত্যেকটা উপসংঘের একটা তথ্য রেজিস্টার রাখবেন, যেখানে আমরা উপসংঘ ভিত্তিক তথ্য তুলে রাখবো। কোনো সময় দেখুন সংঘের যখন গ্রেডিং হয় তখন সংঘ কোনো একটা রিপোর্ট দিতে গেলে বেশিরভাগই সিএসপি দিদিকেই জিজ্ঞেস করে। তো এটা কিন্তু সংঘের রিপোর্ট নেওয়ার কথা, সংঘ কিন্তু এই রিপোর্টগুলো রাখবে। তো অবশ্যই যেটা যদি উপসংঘ ভিত্তিক একটা করে খাতার মধ্যে তারা নিজেদের তথ্যগুলো তুলে রাখে যে আমার এলাকার কতগুলো দল, আমার এলাকার কতগুলো পরিবার, আমার এলাকায় কতগুলো পরিবার সিসির সাথে যুক্ত হয়েছে, কতগুলো সিআইপির সাথে যুক্ত হয়েছে, কতগুলো আমাদের উপসংঘের মিটিং হয়েছে, এই এলাকায় কতজনের অধিকার পরিষেবার দিক থেকে পিছিয়ে আছে, তাদের কি কি পরিষেবা লাগবে, এইভাবে যদি আমি আমার উপসংঘের তথ্যটা তৈরি করে রাখি তাহলে গ্রেডিং করার সময় বা আমাদের বিএমএমইউ এসএমএমইউতে যখন আমরা রিপোর্ট করব, ডিএমএমইতে রিপোর্ট করব, তখন কিন্তু আমাদের উপসংঘ ভিত্তিক রিপোর্টটা তুলতে এবং দিতে খুব সুবিধা হবে। তারপর আসি সংঘ সমবায়ের অফিস সেট আপটা। তো একটা মডেল সিএলএফে যারা এরকম পঞ্চায়েতে আছেন বা ভাড়াতে আছেন ছোট্ট একটা রুম, তাদের জন্য খুব একটা এটা কমফোর্টেবল হবে না বা করা সম্ভব হবে না, কিন্তু যাদের সঙ্গে নিজস্ব অফিস আছে নিজস্ব বিল্ডিং আছে তাদের জন্য বলবো, আমরা ট্রেনিং করতে গিয়ে যেটা দেখি রুম আছে অনেকগুলোই, অফিসও আছে, অফিস ঘরও আছে, কিন্তু তার বাইরে কোনো নেম প্লেট লেখা নেই। তো প্রত্যেককেই বলবো যা প্রত্যেকটা রুমের বাইরে একটা করে নেম প্লেট লিখে দেবেন যে কোনটা কর্মীদের কাজ করার জন্য, কোনটা আমার এসি দিদি কাজ করবে, কোনটা কম্পিউটার রুম, কোনটা বাথরুম, কোনটা কিচেন, কোনটা আমার প্রশিক্ষণ কক্ষ। এইভাবে যদি আপনারা প্রত্যেকটা অফিসের পাশে অফিসের ঢোকার যে দরজার উপরে সেখানে যদি একটা করে নেম প্লেট দেন তাহলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর এগুলো কিন্তু গ্রেডিং করতে গিয়ে দেখা হয়। তো অফিস সেট আপটা দেখুন, আমরা সবসময় শুনেছি আগেই দর্শনধারী তারপরে গুণবিচারী, তো সব কিছু আমরা যদি একটু গুছিয়ে রাখি, সংঘ সমবায়ের অফিস বেশিরভাগ জায়গাতেই দেখা যায় খুব নোংরা, কাগজপত্র চারিদিকে পড়ে ছড়িয়ে। তো এইগুলো বলবো আপনারা একটু যেভাবে আমাদের সংসারটা গুছিয়ে রাখেন, আপনারা মহিলারা সবাই আমরা জানি কীভাবে আমরা ঘর গোছাতে হয়। তো আমি বলবো, আমরা বারবারই বলি আমাদের সংগঠনটাকে সংসারের মতো ভাবতে, তো সংসারের মতো যদি সংগঠনটা ভাবি তো আমাদের যে বাড়িটা ওটা আমাদেরকে কিন্তু একটু গুছিয়ে রাখতে হবে। আর একটা হচ্ছে ড্রেস কোড, যদি আমাদের সংঘ সমবায় দিদিদের যারা পরিচালন কমিটি আছি বা কর্মী আছি তাদের যদি একটা ড্রেস কোড হয় কেমন হয়, সত্যি সুন্দর লাগে দেখতে। কারণ আমরা প্রশিক্ষণে গিয়েও অনেক সময় প্রশিক্ষণ দিতে গিয়ে দেখেছি কিছু কিছু সঙ্গের ড্রেস কোড আছে, তো পরলে কিন্তু খুব ভালো লাগে। তো এটাও বলবো যে আপনারা ড্রেস কোডটা করবেন। আর একটা হচ্ছে আমরা ব্যাচ দিই, ট্রেনিংয়ের সময় ব্যাচ দিই, তো ওই ব্যাচটা বারবার লেখা হয়, বারবার নষ্ট হয়ে যায়। তো এই ব্যাচও যদি আপনারা একটা পার্মানেন্টলি বানিয়ে নিতে পারেন এটাও কিন্তু ভালো লাগে। আর একটা হচ্ছে যেটা সংঘ সমবায়ের আন্ডারে যে দলগুলো আমার আছে সেই দলগুলো যেন কোনো দল এনপিএ না হয়।
এনপিএ মানে হচ্ছে আমাদের ব্যাংকে যে সিসি ঋণের সাথে যুক্ত হয়েছে, তো সেই সিসি ঋণ যেন 90 দিন এরকম না হয় কোনো দল 90 দিন কোনো লেনদেন করলো না, তো এটা হলে কিন্তু এনপিএ হয়ে যাবে। তো আমরা সংঘ সমবায়ে যারা দিদিরা আছি এবং কর্মীরা আছি সবসময় আমরা এটা লক্ষ্য করব যে কোনো দল যেন আমার এনপিএ না হয়ে যায়। একইভাবে সংঘ সমবায়কে মানে দলগুলোকে সিআইপির সাথে যুক্ত করা হয়েছে। তো সিআইপ যখন আমরা দিচ্ছি তখন আমরা দেখব কোনো দল যেন খেলাপি দল না হয়ে যায়, প্রত্যেকটা দল যেন মাসে সুদ এবং আসল জমা করে। এটা যদি না হয় তাহলে কিন্তু দল অনিয়মিত দল মানে খেলাপি দল হয়ে যাবে। তো উপসংঘের আন্ডারেও এবং যত দল আছে আমার সংঘ সমবায়ের আমরা আর একটা জিনিস দেখেছি, যখন যাই সিএলএফে তখন দেখা যায় যে দল আছে অনেক কিন্তু সংঘ সমবায়ে মেম্বারশিপ নেয়নি। অনেক দল সংগঠনের বাইরে পড়েছে কিন্তু আমরা তাদেরকে মিটিংয়ে ডাকছি, তাদেরকে অন্যান্য পরিষেবা দিচ্ছি। ঠিক আছে, পরিষেবা আমরা যেগুলো দেওয়ার সেগুলো দিতেই পারি, কিন্তু আমি বলবো সংঘ সমবায়ের আন্ডারে দল যখন আমরা খুলেছি সেগুলোর মেম্বারশিপ কিন্তু আমরা সংঘ সমবায়ের দিয়ে দেবো। তো আমরা সকলেই জানি মেম্বারশিপ নিতে গেলে অন্ততপক্ষে একটা শেয়ার কিনতে হয়, এবং কিছু কিছু জেলাতে আবার যদি একটা শেয়ারের পরিমাণ কম হয় তো সেখানে 10টা শেয়ারও কিনতে হয়। এগুলো দেখবেন আপনাদের বায়োতে লেখা আছে। তো শেয়ার কিনে এবং 50 টাকা মানে ভর্তি ফি দিয়ে আমরা কিন্তু সমস্ত দলকে মেম্বারশিপ দিয়ে দেব এবং আমাদের সংগঠনের আওতায় নিয়ে আসবো। আপনারা দেখবেন যেন যা আমার এলাকায় দল আছে প্রত্যেকটা দল যেন আমাদের সঙ্গে সদস্যপদ যেন অবশ্যই নেয়। আর দলের খাতাপত্র তো ঠিক রাখতেই হবে, এটা আমি আগেই বলেছি, মানে সিএলএ মানে আমাদের দলের যে বৈশিষ্ট্য সেটাতেই আমি বলেছিলাম। আর আমাদের সংগঠনটার মেন কাজই হচ্ছে সংগঠনটা মজবুত করা। তো আমরা প্রত্যেক এমসিএলএফের যেটা প্রধান কাজ, আমাদের মূল লক্ষ্য সেটা হচ্ছে আমাদের সংগঠনটাকে মজবুত করতে হবে। এই সংগঠন মজবুত করতে গেলে আমাদের দুর্বল দলগুলোকে সবল করব, উপসংঘকে সবল করবে এবং সংঘ সমবায় যেন আমার এগ্রেড হয়, এটা কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে। আর সংঘ সমবায় যেরকম আমরা বছরে একবার এজিএম করি, আমরা চেষ্টা করব প্রত্যেকটা উপসংঘেও যেন এজিএম অবশ্যই হয়, এবং উপসংঘে যদি ফান্ড থাকে, উপসংঘে যদি তহবিল থাকে তাহলে অডিট কিন্তু সময় মতো করতে হবে। একইভাবে প্রত্যেকটা দল, আমার এলাকায় যতগুলো দল আছে সেই দলেরও কিন্তু আমাদের বছরে একবার অডিট করতে হবে। এটা কিন্তু একদম ঠিকঠাক হয় না, আমরা গ্রেডিং করতে গিয়ে দেখেছি দলের অডিট কিন্তু একবারেই হয় না, হয়েছে তো খুব কম, 1-2 বছর আগে হয়েছে বা বছরে খুব কম হয়। তো এগুলো নিয়ে আপনারা জেলার সাথে কথা বলবেন এবং ব্লকের সাথেও কথা বলবেন যেন দলগুলোর অডিট করানোর ব্যবস্থা করে। তো অডিট দেখুন আমাদের খুব একটা মূল্যবান জিনিস, আমরা জানি সিএলএফে যারা অডিট করি, তো অডিট না করলে কিন্তু সারা বছর একটা দল এত টাকা লেনদেন করছে, এত কারবার করছে, কিন্তু অডিট যদি না হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে এই দলটা কীরকম দল। ঠিক, তো অডিট কিন্তু আমরা করব। আর আপনারা সংঘ সমবায় থেকে দলগুলোকে মূল্যায়ন বা গ্রেডিং কিন্তু করবেন। আর সব থেকে যেটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে সময় মতো দলগুলোকে কিন্তু মনিটরিং করতে হবে। আপনারা দলগুলোর সাথে সেভাবে কিন্তু যোগাযোগ রাখছেন না, কারণ তার জন্যই আমার দলগুলো কিন্তু অনেক সমস্যা। যখন আমরা পাড়াতে গিয়ে বা উপসংঘ গিয়ে সভা করতে যাচ্ছি প্রচুর অভিযোগ আসছে সংঘ সমবায় নিয়ে। তো আপনারা কিন্তু নিয়মিত দলগুলোকে মনিটরিং বা তদারকি করবেন। আপনারা মাসে উপসংঘের মিটিংগুলি এখানেই দলের তদারকি অনেকটা করা হবে, এবং যে দলগুলো খুব বেশি সমস্যা সেগুলোর কাছে গিয়ে আপনাদের তদারকি করতে হবে, মনিটরিং করতে হবে সিএসপিদের সহযোগিতা নিয়ে, এবং সিএসপিদেরকেও সময় মতো সব বিষয়ে কাজে লাগাতে হবে। আর এখন তো আমাদের অনেক কাজ নিয়েছি, এমসিএলএফরা জানি আমরা 6টা বিষয় নিয়ে কাজ করব। তো প্রত্যেকটা বিষয় নিয়ে যা যা আপনারা কাজ হাতে নিয়েছেন সেই কাজগুলো কিন্তু আমরা শুধুমাত্র ট্রেনিংয়ে বলে আসছি, আর আপনারা ওগুলো কাগজে লিখে রাখছেন, এটা করলে হবে না। ট্রেনিং করার পর কোন কাজটা নিয়ে কী উদ্যোগ নেবেন এগুলো কিন্তু প্ল্যানিং করার পর আপনাদেরকে একটু একটু করে প্রত্যেকটা কাজে এগোতে হবে এবং কাজগুলো খুব ভালোভাবে করতে হবে। আর যেটা হচ্ছে আমাদের সকলকে মিলে মিশে কাজ করতে হবে। সংঘ সমবায় বিওডিদেরকে আমাদের একজোট হয়ে একসাথে আমার এলাকার, আমার পরিবারগুলোর এবং আমার গ্রামের এবং আমার নিজের দলের সঙ্গে আমারও উন্নতি আনতে হবে। তো এই পর্যন্তই আজকে থাক। মডেল সিএলএফের বৈশিষ্ট্যটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর বাইরেও যদি আপনাদের মনে হয় কোনো সিএলএফের নতুনত্ব কোনো বৈশিষ্ট্য থাকা দরকার অবশ্যই কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।